আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি তাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তাদের প্রত্যেকটি পরীক্ষাতে এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন থাকে। বিশেষ করে যারা আমরা টেস্ট পরীক্ষা দেব এবং যারা ফাইনাল পরীক্ষা দেব তাদের অবশ্যই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসবে। তো আমি আপনাদের সামনে এই অধ্যায়টিকে কয়েকটি পর্বে ভাগ করেছি, অর্থাৎ এই পর্বগুলো যদি আপনারা একদম শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আপনারা এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবেন। আজকের পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব এই অধ্যায়ের কোন জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন হয়, অর্থাৎ প্রশ্ন সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দিব এবং সেই প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেইগুলোর আমরা একটু খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব। তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনারা খুব সহজে অধ্যায় থেকে কি করতে পারবেন, প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো দেখাবো সেই বিষয়গুলোর উপরে আমাদের আলাদা করে প্রত্যেকটি ভিডিও থাকবে এবং সেই অনুযায়ী একটি করে বোর্ড কোশ্চেন সমাধান করা থাকবে। তো দেখেন আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি আমাদের যে ধরনের প্রশ্ন হয়, অর্থাৎ যেখান থেকে আমাদের প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, সেটি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। আপনাদের অবশ্যই এই অধ্যায়ে দুইটি জিনিস থেকে প্রশ্ন হবে, একটি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী থেকে, আরেকটি হচ্ছে বেতন ও মজুরি বিবরণী তৈরি করতে বলে আপনাদেরকে। তো দেখেন এখানে আমাদের বেতন ও মজুরি এখান থেকে অথবা উৎপাদন ব্যয় বিবরণী এখান থেকে আপনাদের সৃজনশীল প্রশ্ন আসে। যদি তারা বেতন ও মজুরি থেকে দেয় তাহলে আপনাদের এটা লাগবে না, আর যদি উৎপাদন ব্যয় বিবরণী থেকে দেয় তাহলে বেতন ও মজুরি থেকে আসবে না। তো আমাদেরকে দুইটি বিষয় ভালো করে জানতে হবে যাতে আমরা এখান থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারি। তো দেখেন উৎপাদন ব্যয় বিবরণী এটি না বলে আমাদেরকে টেন্ডার বা দরপত্র বিবরণীও তৈরি করতে বলে। তো দুইটি বিষয় সেম, শুধুমাত্র আমাদেরকে টেন্ডার বা দরপত্রের ক্ষেত্রে দুই একটি সূত্র ভাগটি জানতে হবে, আর কিছুই না। এখানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করতে বলে, এরপরে বিশদায় বিবরণী এটি করতে বলে। তো বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী খুবই সহজ এবং বিশদায় বিবরণী আমরা সকলেই করে আসছি 9-10-এ এবং আমরা আর্থিক অবস্থার বিবরণীতে করে আসছি। এখন দেখেন বেতন ও মজুরি বিবরণী, এখানে বেতন ও মজুরি দুইটি কিন্তু আলাদা বিষয়। তো আমরা এখানে যখন প্রশ্ন সমাধান করব তখন আমরা বিষয়টি বুঝিয়ে দেব, আর বেসিক তো আমি আলোচনা করবই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাঝে মধ্যে আপনাদেরকে বলে যে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, এটি আসে না, তবে অনেক বোর্ডে এটি চলে আসে, বিশেষ করে যারা কুমিল্লা বোর্ডে আছেন এবং আপনারা দিনাজপুর বোর্ডে যারা আছেন তাদের এই প্রশ্নটি আসতে পারে যে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো দেখেন আমাদের এখানে প্রথমে আমরা আলোচনা করব উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে, এরপরে বিক্রিত পণ্যের ব্যয়, বিশদায় বিবরণী, বেতন ও মজুরি, এগুলোর প্রাথমিক বিষয় আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দেব, বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে বুঝিয়ে দেব। তো দেখেন আমরা এখানে প্রথমে আলোচনা করব উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী বেসিক বিষয়গুলো বলবো, এটি নিয়ে আমাদের আলাদা একটি পর্ব থাকবে, অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে প্রস্তুত করে সে বিষয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখেন উৎপাদন ব্যয় বিবরণী আপনি কেন করেন, যদি আপনাকে এটি প্রশ্ন করা হয় তাহলে আপনারা অবশ্যই এটি মনে রাখবেন। উৎপাদন ব্যয় বিবরণী করা হয় একটি পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য। ভালো করে মনে রাখেন, একটি পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য আমরা উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করি। যেমন এই মার্কেটটি আমি 75 টাকা দিয়ে কিনলাম, তাহলে তারা এটির বিক্রয় মূল্য নির্ধারণ করছে কত, 75 টাকা। তাহলে এটা কি তারা নিজে নিজে করে ফেলছে? না, তারা এখানে খেয়াল করছে যে এই মার্কেটের পিছনে তাদের টোটাল ব্যয় কত হয়েছে, সেজন্য আমরা মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত একটা মুনাফা, অর্থাৎ যে মুনাফাটা আমরা আশা করি সেটা যোগ করে এর বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকি। সেজন্য বিক্রয় মূল্য নির্ধারণের সহজ কাজটি করে দেয় আমাদেরকে উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা খুব সহজে একটি পণ্যের বিক্রয় মূল্যটা নির্ধারণ করতে পারি। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন দেখেন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে উৎপাদন ব্যয় বিবরণীর কয়টি উপাদান থাকে, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, আপনারা এখানে নিঃসন্দেহে বলবেন 6টি উপাদান। কয়টি উপাদান? 6টি উপাদান। দেখেন কি কি উৎপাদন ব্যয় বিবরণীর 6টি উপাদান হচ্ছে ব্যবহৃত বা প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম বা মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, এই তিনটি। এরপরে পরোক্ষ কাঁচামাল,
পরোক্ষ শ্রম বা মজুরি, অন্যান্য পরোক্ষ খরচ, এই তিনটি। মোট হচ্ছে কয়টি? 6টি। উৎপাদন ব্যয় বিবরণী 6টি উপাদান। কয়টি উপাদান? 6টি উপাদান। এখন দেখেন, আপনি ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, তিনটি বিষয়কে যখন যোগ করবেন তখন আপনি এখানে মুখ্য ব্যয় পাবেন। কি পাবেন? মুখ্য ব্যয়, যাকে আমরা প্রাথমিক খরচও বলে থাকি মাঝে মধ্যে, যাকে কি বলা হয়? প্রাথমিক খরচ বলে। এরপরে দেখেন, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম বা মজুরি, অন্যান্য পরোক্ষ খরচ, এই তিনটি বিষয়কে যখন আপনি যোগ করবেন তখন পাবেন আপনি কারখানার উপরিব্যয়। কি পাবেন? কারখানার উপরিব্যয়। এগুলো ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা এই তিনটা বিষয় যোগ করব, আর পরোক্ষ তিনটা বিষয় যোগ করব। প্রত্যক্ষ তিনটা বিষয় যোগ করলে আমরা পাবো মুখ্য ব্যয়, আর পরোক্ষ তিনটা বিষয় যোগ করলে আমরা পাবো কারখানার উপরিব্যয়। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন দেখেন, এই যে মুখ্য ব্যয় এবং কারখানার উপরিব্যয়, এই দুইটা বিষয়কে যখন আপনি যোগ করবেন তখন আপনি পাবেন কারখানার ব্যয় বা মোট উৎপাদন ব্যয়। ভালো করে মনে রাখেন। তাহলে আমরা এই 6টা বিষয়কে যোগ করলে কি পাবো? 6টা বিষয়কে যোগ করলে কারখানা ব্যয় বা মোট উৎপাদন ব্যয় পাবো। আর 6টা বিষয়কে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মুখ্য ব্যয় আর একটা হচ্ছে কারখানার উপরিব্যয়। মুখ্য ব্যয় কারখানার উপরিব্যয় যোগ করলে আমরা কারখানার ব্যয়টা পেয়ে যাব। এখন আসেন, কারখানার ব্যয়ের সাথে আমরা যোগ করব চলতি কার্যের প্রারম্ভিক মজুদ আর বিয়োগ করব চলতি কার্যের সমাপনী মজুদ। যখন এই দুইটি বিষয়কে যোগ বিয়োগ করব তখন আমরা পাবো উৎপাদিত পণ্যের ব্যয়। কি পাবো? উৎপাদিত পণ্যের ব্যয় পাবো। এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যখন আমরা যোগ করব তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, বিয়োগ করব তৈরি পণ্যের সমাপনী মজুদ, তখন পাবো আমরা বিক্রিত পণ্যের ব্যয়। কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয়। দেখেন ভালো করে বোঝেন, আমরা যখন তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আর বিয়োগ করব তৈরি পণ্যের সমাপনী মজুদ, তখন পাবো আমরা কি? বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যোগ করব পরিচালন ব্যয়। এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে পরিচালন ব্যয় দুইটি। কয়টি? পরিচালন ব্যয় দুইটি। আমরা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। সেটি হচ্ছে বিক্রয় উপরিব্যয়, আরেকটি হচ্ছে আপনার জন্য প্রশাসনিক বা অফিস উপরিব্যয় বলে, মানে অফিস বা প্রশাসনিক উপরিব্যয় বলে। তো এই দুইটা বিষয় আপনাকে এখানে যোগ করতে হবে, যাকে এক কথা আমরা বলে থাকি পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়ের আরেকটি নাম হচ্ছে বাণিজ্যিক ব্যয়। দেখেন, এই দুইটা যখন আপনি যোগ করবেন তখন পাবেন আপনি এখানে মোট ব্যয়। কি পাবেন? মোট ব্যয়। দেখেন, আমরা এখানে জায়গা না দেখে এখানে নিয়ে নিলাম। এই যে মোট ব্যয় আছে, এই মোট ব্যয়, যাকে আমরা আরেকটি নাম বলতে পারি বিক্রয় ব্যয়। কি ব্যয়? বিক্রয় ব্যয়। অর্থাৎ একটা পণ্য আমি বিক্রয় করব, তার কতটুকু ব্যয় হয়েছে ওই পণ্যটার। এখন এই পণ্য বিক্রয় ব্যয় যেটা হয়েছে, তার সাথে আমরা প্রত্যাশিত মুনাফা, অর্থাৎ আমরা এখানে ধরে নিলাম একটি জিনিস উৎপাদন করতে আমার 70 টাকা খরচ হয়েছে, 5 টাকা আমি লাভ করব, এটা হচ্ছে আমার জন্য প্রত্যাশিত মুনাফা। এটাকে যখন আমরা যোগ করে ফেলবো তখন আমরা এটাকে বিক্রয় করব, যাকে আমরা বলি বিক্রয় মূল্য। অর্থাৎ একটু আগে আমি আপনাদেরকে বললাম যে 75 টাকা দিয়ে যে আমি মার্কেটটি কিনলাম, তার টোটাল ব্যয় হয়েছে কত? 70 টাকা। তারা এখানে 5 টাকা লাভ যোগ করে তারা এটার বিক্রয় মূল্য নির্ধারণ করছে। সেজন্য আমরা এখানে বলে থাকি মোট ব্যয় বের করে এর সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে আমরা যে বিক্রয় মূল্যটা নির্ধারণ করি, এই বিক্রয় মূল্য নির্ধারণের উদ্দেশ্যে মূলত আমরা উৎপাদন ব্যয় বিবরণীটা তৈরি করি। তাহলে দেখেন, উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে আপনার কোন কোন উপাদানগুলো এখানে কাজে লাগছে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এটি 6টি উপাদান। এখন আসেন, খুব সহজ একটা বিষয়। মাঝে মধ্যে আমাদেরকে ক নাম্বার সৃজনশীলে বলবে যে রূপান্তর ব্যয় বের করো। কি বের করো? রূপান্তর ব্যয় বের করো। দেখেন, আপনারা যখন আপনাদেরকে রূপান্তর ব্যয় বের করতে বলবে তখন আপনারা জাস্ট এই 5টা জিনিসকে যোগ করবেন। দেখেন, রূপান্তর ব্যয়। দেখেন, শুধুমাত্র আপনারা ব্যবহৃত বা প্রত্যক্ষ কাঁচামালটাকে বাদ দিয়ে উপাদান, অর্থাৎ উৎপাদন ব্যয়ের যে 5টি উপাদান থাকবে বাকি, এই 5টি উপাদানকে আপনি যোগ করে ফেলবেন। অথবা কারখানা উপরিব্যয়ের সাথে আপনি প্রত্যক্ষ শ্রম বা মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ করে ফেলবে, আপনি এখানে কি পাবেন? রূপান্তর ব্যয়টা পেয়ে যাবেন। তো দেখেন, এখানে কিন্তু আমরা আশা করি অনেকগুলো সূত্র এখানে শিখতে পারছি। আমরা পরবর্তী ভিডিওতে উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে তৈরি করে সেই বিষয়গুলো বুঝিয়ে দেব।
এখন আসেন আমরা এখানে বুঝবো বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী কিভাবে বের করে। এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণীটা বের করতে হয়। তো দেখেন আমি এখানে যেভাবে তুলে রাখছি সেভাবে আপনাদেরকে পরীক্ষাতে সমাধান করতে হবে। দেখেন আমরা এখানে প্রথমত কোম্পানির নামটা লিখে নিব, যে কোম্পানিটা দেওয়া থাকবে। এরপর আমরা সাল লেখার পর লিখবো সমাপ্ত বছরের এটা কথাটা লিখবো। বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী এই কথাটা আমরা এখানে লিখে নেব। এভাবে উপরে হেডিংগুলো করে নেবেন। টাকার ঘর অবশ্যই আপনারা তিনটি দিবেন, টাকা টাকা টাকা, এভাবে আপনারা ঘরটি করে নেবেন। এখন দেখেন আমরা এখানে উৎপাদিত পণ্যের ব্যয়, দেখেন একটু আগে আমরা যে উৎপাদন ব্যয় বিবরণীটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে আমরা দেখেন উৎপাদিত পণ্যের ব্যয় কিভাবে বের করছি সেটি অবশ্যই আপনারা একটু আবার দেখে নেবেন। তার সাথে আমরা যোগ করব তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, এটা অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে আমাদের উৎপাদিত পণ্যের ব্যয় আছে তার সাথে যখন আমরা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব তখন আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্য। কি পাবো? বিক্রয়যোগ্য পণ্য। ভালো করে মনে রাখেন, যদি প্রশ্নে আপনাদেরকে কখনো বিক্রয়যোগ্য পণ্য বের করতে বলে তাহলে আপনারা উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদটাকে যোগ করলে এটা পেয়ে যাবেন। তার থেকে বিয়োগ করবেন তৈরি পণ্যের সমাপনী মজুদ, সেটি বিয়োগ করলে আপনি এখানে যে ফলাফলটি পাবেন সেটি হচ্ছে আপনার জন্য বিক্রিত পণ্যের ব্যয়। সেটি আপনার জন্য কি বিক্রিত পণ্যের ব্যয় হয়ে যাবে। তো সাধারণত এভাবে আমাদেরকে বের করতে হবে। আমি যখন সৃজনশীল প্রশ্ন করাবো তখন এগুলো নিয়ে ডিটেলস আরও আলোচনা করব, তখন আপনারা বিষয়টি আরও বুঝতে পারবেন। তবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার নিয়ম হচ্ছে এটি। আমরা সাধারণত বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতাম আর্থিক অবস্থার বিবরণীতে প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করতাম, অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ করতাম, এরপরে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করতাম। কিন্তু এখানে আমাদেরকে একটু ভিন্নভাবে করতে হবে, সেই বিষয়টা একটু মাথায় রাখেন। এখন আমরা বিষয়দায় বিবরণী কিভাবে তৈরি করে সেটি এখন আপনাদেরকে বুঝিয়ে দেব। এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে আমাদেরকে বিষয়দায় বিবরণী অথবা আয় বিবরণী প্রস্তুত করতে হয়। দেখেন আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি, অবশ্যই আপনারা এভাবে উপরে হেডিংটি করে নেবেন, বিবরণ টাকা টাকা। আজকে প্রথম ক্লাসে কিন্তু আমরা এখানে বিক্রিত পণ্যের ব্যয় এবং বিষয়দায় বিবরণী দুইটি বিষয় আপনাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের 1 নাম্বার এবং 4 নাম্বার যে বিষয়টি আছে আর 5 নাম্বার যে বিষয়টি আছে সেগুলো আমরা আলাদা পর্বে বুঝিয়ে দেব। তো দেখেন এখানে আমাদেরকে যখনই আয় বিবরণী বা বিষয়দায় বিবরণী তৈরি করতে বলবে এভাবে আমরা বিবরণ টাকা 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 এভাবে 3টি ঘর করে নিব। এখানে দেখেন আমরা প্রথমত নিট বিক্রয় বের করে নিব। ভালো করে মনে রাখেন, এখানে শুধু বিক্রয় বলি নাই, আমি এখানে বলছি নিট বিক্রয়। আমরা সকলেই নিট বিক্রয় সূত্রটি জানি, অর্থাৎ পণ্য বিক্রয় যোগ ধারে বিক্রয় বিয়োগ বিক্রয় ফেরত বিয়োগ বিক্রয় বাট্টা বিয়োগ মুনাফাবিহীন পণ্য বিক্রয় বিয়োগ বিক্রয় ভ্যাট। এগুলো বিয়োগ করার পরে যোগ বিয়োগ করার পরে আমরা এখানে নিট বিক্রয়টা পাবো। তার থেকে আমরা বিয়োগ করব বিক্রিত পণ্যের ব্যয়। যখন আমরা এটা বিয়োগ করে ফেলবো তখন পাবো আমরা মোট মুনাফা বা ক্ষতি। আপনাদেরকে যদি মোট মুনাফা বা ক্ষতি বের করতে বলে তাহলে আপনারা এই কাজটি করবেন, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টাকে বিয়োগ করবেন। এখন প্রশ্ন হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে পাবো, একটু আগে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আসেন এই যে বিক্রিত পণ্যের ব্যয় আছে অর্থাৎ মোট মুনাফা আমরা পাওয়ার পরে তার থেকে বিয়োগ করব পরিচালন ব্যয়। দেখেন আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম আয় বিবরণী অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণী যে একটু আগে দেখিয়েছিলাম সেখানে আমরা পরিচালন ব্যয় বলছিলাম। তো পরিচালন ব্যয় আমি আবার আপনাদেরকে দুইটি জিনিস বলছি, সেটি হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় আর একটি হচ্ছে বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। এই দুইটি হচ্ছে আমাদের জন্য পরিচালন ব্যয়। এই দুইটি বিষয় আমরা এখান থেকে বিয়োগ করে ফেললে আমরা যে জিনিসটা পাবো সেটি হচ্ছে পরিচালন ব্যয়। অর্থাৎ দেখেন অফিস ও প্রশাসনিক উপরিব্যয় বিক্রয় বিতরণ উপরিব্যয় এই দুইটি যোগ করব, যোগ করলে আমরা এখানে পাবো পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়টা আমরা এখানে মোট মুনাফা বা যে ক্ষতিটা আসবে তার থেকে বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটি হচ্ছে নিট মুনাফা বা ক্ষতি। এই যে নিট মুনাফা বা ক্ষতি পেয়েছি এটি হচ্ছে আমাদের জন্য বিষয়দায়ী বিবরণী। অর্থাৎ বিষয়দায়ী বিবরণীর উদ্দেশ্য হচ্ছে নিট মুনাফা বা ক্ষতি পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। এখানে অপরিচালন আয় অপরিচালন ব্যয় এগুলো এখানে আসবে না। দেখেন তো আমরা আশা করি বিষয়দায়ী বিবরণীটি বুঝতে পারছি। তাহলে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এই দুইটা জিনিস শেষ। আর উৎপাদন ব্যয় বিবরণী যে উপাদানগুলো আমাদের কাজে লাগে সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে উৎপাদন ব্যয় বিবরণী সম্পূর্ণ কিভাবে তৈরি করতে হয় তা সম্পূর্ণটা বুঝিয়ে দিব। দেখেন এখন আমরা বেতন ও মজুরি যে সূত্রটি আমাদের লাগে সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি আপনাদেরকে বেতন ও মজুরি বিবরণী কিভাবে তৈরি করতে হয় তার সূত্রটি বলে দিচ্ছি। এরপরে আমরা বিস্তারিত একটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব পরবর্তী কোন একটি পর্বে। দেখেন
আমরা এখানে লিখে রাখছি বেতন ও মজুরি বিবরণী, সেটা হচ্ছে মোট উপার্জন বিয়োগ মোট কর্তন। ভালো করে মনে রাখবেন, একজন ব্যক্তি যতটুকু আয় করবে তার আয় থেকে কতটুকু কর্তন করা হয়েছে অর্থাৎ কাটা হয়েছে কতটুকু, সেটি আপনি বিয়োগ করলে বেতন ও মজুরি বিবরণীটা আপনাদের হয়ে যাবে। অর্থাৎ আপনাদেরকে কখনই যদি বলে বেতন বিবরণী তৈরি করো, জাস্ট আপনি কি করবেন, একজন ব্যক্তির টোটাল উপার্জন থেকে আপনি তার টোটাল কর্তনটাকে বিয়োগ করে ফেলবেন। সেম যদি আপনাদেরকে বলে মজুরি বিবরণী তৈরি করো, সেম আপনি মোট মজুরি থেকে মোট কর্তনটাকে আপনি কি করে ফেলবেন, বিয়োগ করে ফেলবেন। এখানে একটি বিষয় বোঝার আছে, সেটি হচ্ছে বেতন বলতে কি বোঝায়। বেতন বলতে সাধারণত একজন ব্যক্তির মানসিক শ্রমের দ্বারা যেটা উপার্জন করা হয় তাকে আমরা বেতন বলি। আর আমাদের মজুরি বলতে কি বোঝায়, শারীরিক শ্রমের দ্বারা কোনো একজন ব্যক্তি যেটা উপার্জন করে সেটাকে আমরা মজুরি বলি। যেমন একজন শিক্ষকের বেতন, শিক্ষকের যে বেতনটা পাবে সেটি হচ্ছে আপনার জন্য অবশ্যই বেতন হিসেবে ধরে নেব, কারণ এটা মানসিক, অর্থাৎ সে মেধা দিয়ে এটি কি করে, উপার্জন করে। আর মজুরি বলতে বোঝানো হচ্ছে একজন ব্যক্তির কায়িক শ্রম, অর্থাৎ যিনি শারীরিক বা যেমন একজন ব্যক্তি মাটি কাটে, তাহলে ওই মাটি কাটা ব্যক্তির যে উপার্জন সেটি হচ্ছে আমাদের জন্য মজুরি। আশা করি আমি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি। তো এই ছিল আমাদের প্রথম পর্বের কাজ। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে উৎপাদন ব্যয় বিবরণী পূর্ণাঙ্গ বিষয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, কিভাবে আপনাদেরকে এটি তৈরি করতে হবে, তার ফরম্যাটটি আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। আর ধীরে ধীরে আমরা ইনশাআল্লাহ আপনাদের কিছু সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেব। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।